এতটাই জমাট কুয়াশা যে এই লেভেলের আলো কুয়াশাকে ভেদ করতে পারছে না। বাংলাদেশের সুন্দরবন ভ্রমণ সেটা কিন্তু এইবারই প্রথম চালু হচ্ছে। কলকাতা আর দীঘার মধ্যে কিন্তু খুব তাড়াতাড়ি ক্রুজ প্রবেশটা চালু হচ্ছে। এই হচ্ছে এই ক্রুজের সব থেকে দামি 50,000 টাকার রুম। জীবন পরিবর্তনশীল, পরিবর্তনশীল আমাদের কর্ম, আমাদের ভাবনা। তবে আজ পরিবর্তন আসবে বাঙালির ভ্রমণে কিংবা দর্শকদের চিন্তাভাবনায়। সুন্দরবন নামটা শুনেই যারা কিঞ্চিত বিরক্ত হয়ে যেতেন এই ভেবে আবারও সেই খাওয়া দাওয়া, আবারও সেই একই ট্রিপ, কিংবা বাংলাদেশ যাচ্ছে শুনে যারা জানতে চেয়েছিলেন ঘন ঘন বাংলাদেশ যাওয়ার কারণ কি, তাদের জন্য বলবো একটু অপেক্ষা করে গল্পটা শুনে নিন। রেলপথের গল্প অনেক শুনিয়েছি, আগামী দিনেও যে শোনাবো এই নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু জলপথে এহেন অভিজ্ঞতা কোনোদিন যে নিজের ভ্রমণ ডায়েরির পাতায় লিখে রাখবো এমনটা চিন্তা ভাবনাও করিনি। এর আগে বাংলাদেশ ভ্রমণের সময় বরিশাল কিংবা চাঁদপুর ঘুরে আসার পর লঞ্চ, ক্রুজ, প্রমোত্তরী এইগুলোর সঙ্গে কোথাও যেন একটা কানেকশন তৈরি হয়েছিল। জলপথ নিয়েও যে ভিডিও বানানো যেতে পারে এমন একটা বিশ্বাস ক্রমশই মনের মধ্যে তার পাকাপাকি জায়গা করে নিচ্ছিল। ঠিক এমনই সময় বেশ জনপ্রিয় বাংলা নিউজ চ্যানেলে এই নিউজটা দেখে মনের সেই ইচ্ছেটা আবারও মাথা চাড়া দিয়ে উঠল। খুঁজতে শুরু করলাম এই নিউজের উৎস কি, কোন ক্রুজ সংস্থা এই পরিষেবা চালু করছে। শুরু করে দিলাম তারই শ্লোক সন্ধান, আর পেয়েও গেলাম। সেই ট্যুর সংস্থার সঙ্গে কথাবার্তা পাকাপাকি করে বেরিয়ে পড়লাম এক রাত্রে দুগ্গা দুগ্গা বলে। প্রত্যেকবার গল্পের শেষেই শুরু হয় নতুনের অপেক্ষা। আজ গল্পের প্রথমেই আমার অপেক্ষা গল্পের শুরুতে পৌঁছানোর জন্য। প্রায় নির্জন রাতে একাকী রওনা দিলাম আমার 2 চাকার টোটো চড়ে। নিয়েছি ছুটি, চড়েছি স্কুটি। আগামী কয়েকটা দিন আপনাদের সবাইকে নিয়ে করব একটু ছোটাছুটি। আমার বাড়ি থেকে রাধারঘাট মোড় পর্যন্ত আসতে চোখ দিয়ে জল বেরিয়ে গেল, এমনই ঠান্ডা আর রাস্তাঘাট পুরো নির্জন। যবে থেকে বহরমপুর বাইপাস হয়ে গেছে না, কোনো গাড়ি এদিকে আসে না। গাড়ি তো প্রায় নেই, আর রিক্সাও নেই। আমি যে বাড়ি থেকে রিক্সা করে আসবো, রিক্সাও নেই। তো বাধ্য হয়ে আর কি স্কুটি নিয়ে এলাম, স্কুটিকে রাখবো স্টেশনে। তবে মন্দের ভালো এই যে খাগড়াঘাট রোড স্টেশনে 24x7 সাইকেল এবং মোটর সাইকেল গ্যারেজ রয়েছে। গাড়ি কতদিন রাখতে পারবো? গাড়ি আপনি 1 মাস, 2 মাস, 1 বছর, কোনো অসুবিধা নেই। এইসব কাজকর্ম সারতে সারতেই ঘড়ির কাঁটা রাত 12টার ঘর পেরিয়ে 31 জানুয়ারি হয়ে গেল 1 ফেব্রুয়ারি। কাকার দোকান থেকে খাবো 1 কাপ চা, তারপর বাড়াবো প্ল্যাটফর্মের পথে পা। ভালো হবে? হ্যাঁ, ভালো হবে। হ্যাঁ, দেন। এপার বাংলা ওপার বাংলার এই গল্পে এই চায়ের দোকানের কাকাবাবুরও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, যেটা ক্রমশ প্রকাশ্য। এখন টাইম হচ্ছে রাত 12:11। চলে এসেছি খাগড়াঘাট স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে। এখানেই আসবে হচ্ছে ট্রেন নাম্বার 15960 ডিব্রুগড় থেকে হাওড়াগামী কামরূপ এক্সপ্রেস। আর ট্রেন আজকে একদম রাইট টাইমে আছে। এখন আজিমগঞ্জ জংশন ছেড়ে দিয়েছে, আর আজিমগঞ্জ জংশন ছাড়ার পরবর্তী ওই ট্রেনের স্টপেজই হচ্ছে খাগড়াঘাট রোড। মাঝরাত্রে প্রায় জনহীন স্টেশনে এই অ্যানাউন্সমেন্টটা কতটা যে প্রাণবন্ত সেটা একজন রেলপ্রেমী বোঝে। অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, ট্রেন 2 নম্বর প্ল্যাটফর্মে আসছে। সেই সঙ্গে ট্রেনের হুইসেল আর হেডলাইটও দেখা দিয়েছে। এসি কোচগুলো কিন্তু রয়েছে সামনের দিকে, অ্যাকচুয়াল অ্যাপসে দেখাচ্ছে পেছনের দিকে, বাট অ্যানাউন্সমেন্ট হলো যে সামনের দিকে আছে। তবে এই ঝামেলা থেকে কদিন পরে মুক্তি পেয়ে যাব আমরা, কারণ স্টেশনে অলরেডি কোচ পজিশন যে ডিসপ্লে বোর্ড সেগুলো লাগানোর কাজ চলছে। আর এখন সময় রাত্রি 12:37। এই জার্নিতে আমার কোচ নম্বর ছিল B2, বার্থ নাম্বার 36, আর টিকিট ওয়েটিং থেকে কনফার্ম, যেমনটা প্রত্যেকবারই হয়। ট্রেন ছাড়ার পর টিটি সাহেবকে অ্যাটেন্ডেন্স দেওয়া, কোচ অ্যাটেন্ডেন্টের কাছ থেকে প্যাকেট মোড়া লিলেন সংগ্রহ করা, নিজের ব্যাগকে চেনতালা দিয়ে সিকিউর করা, এই সব কাজকর্ম করার পর যখন ঘুমানোর চেষ্টা করলাম তখন সহযাত্রীদের নাসিকা গর্জন শুনতে শুনতেই ঘড়ির কাঁটা রাত 1টার ঘর ছুঁয়ে নিল। ঘুম যতক্ষণে সত্যি সত্যি এলো, ট্রেন ততক্ষণে পৌঁছে গিয়েছে হাওড়া জংশনের 17 নম্বর প্ল্যাটফর্মে।
তাও আবার বিফোর টাইমে। ইস্টার্ন রেলের ট্রেনকে সাউথ ইস্টার্নের 17 নম্বর প্ল্যাটফর্মে দেওয়ার কোনো কারণ খুঁজে না পেলেও এই পথেই খুঁজে পেলাম এক্সিকিউটিভ লাউঞ্জ, যেখানে গিয়ে ঘন্টা প্রতি 50 টাকা পে করে বাকি সময়টা ঘুমিয়ে কাটিয়ে দেওয়া যেতেই পারে। আর সেটাই করলাম। এদিকে আবহাওয়া দপ্তরের ভবিষ্যৎবাণী মেনেই গতকাল রাত থেকে কলকাতার আবহাওয়া বেশ মেঘাচ্ছন্ন, সঙ্গে কয়েক পশলা বৃষ্টি। এই খারাপ আবহাওয়াতে ক্রুজ আদৌ চলবে কিনা এইসব ভাবতে ভাবতেই হারিয়ে গেলাম ঘুমের দেশে। ভোর রাতের ঘুম আর ভালোবাসা এই দুটোই বেশ প্রভাবশালী, বাকিটা ব্যক্তিগত। ঘুম যখন ভাঙল ততক্ষণে সকাল হয়েছে, বেড়েছে লোকজনের ব্যস্ততা। যদিও আমার ঘুম সম্পূর্ণ হয়নি, তাই চোখে মুখে ঠান্ডা জলের ঝাপটা দিয়ে ঘুমকে তাড়িয়ে শরীরকে নাড়িয়ে হাত বাড়িয়ে দিলাম পেটে কিছু দেওয়ারে লেগে। লাউঞ্জের পাশাপাশি ফুড কোর্ট হওয়ার সুবাদে চা কফি থেকে ব্রেকফাস্ট প্রায় সব কিছুই এখানে অ্যাভেলেবেল। তো এই চার স্যান্ডউইচ দিয়ে ব্রেকফাস্ট সম্পূর্ণ করব, তারপর এখান থেকে যাবো হচ্ছে IMJT। আমাদের এবারের গল্প কতটা জমবে সেটা আমি নিশ্চিত করতে বলতে পারি না, তবে আবহাওয়া দপ্তরের ভবিষ্যৎবাণী যে নিশ্চিত হয়ে গেছে তার প্রমাণ আকাশে বাতাসে। টিপটিপ করে বৃষ্টি পড়ছে, কাল রাত থেকে বৃষ্টি হয়েছে, সেই সঙ্গে ওয়েদার খারাপ। হাওড়া স্টেশন থেকে বেরিয়ে পশ্চিমবঙ্গ সরকারের যাত্রী সাথী অ্যাপের মাধ্যমে ট্যাক্সি বুক করলাম হাওড়া স্টেশন থেকে ইনডেঞ্জার মেমোরিয়াল বা আন্তর্জাতিক ক্রুজ টার্মিনাল খিদিরপুরের উদ্দেশ্যে। পশ্চিমবঙ্গ সরকারের যাত্রী সাথী অ্যাপ, এখানেই ওই ওলা ওভারের মতো কোথা থেকে কোথায় যাবো সেটা দেওয়ার পরে অপশন আছে এসি ট্যাক্সি না নন এসি ট্যাক্সি, এবং সে সঙ্গে ভাড়াও দেখিয়ে দেয়। সেটা করে যাচ্ছি এখন এখান থেকে ইনডেঞ্জার মেমোরিয়াল। হাওড়া স্টেশন থেকে ইনডেঞ্জার যেটি সড়ক পথে প্রায় 10 কিলোমিটার। আর এই যাত্রাপথেও সঙ্গ নিল অকালের বৃষ্টিপাত। খারাপ আবহাওয়ার কারণে কোথাও আবার মিনি বাস ঠুকে দিল গাড়ির পেছনে। খিদিরপুর পৌঁছে দেখি সেখানে বৃষ্টিপাতের নেই লক্ষণ, যা রয়েছে সেটা আমার রোমন্থন। আমরা পৌঁছে গেছি খিদিরপুরে, আর এখন যে রাস্তা ধরে চলেছি তার দুপাশে রয়েছে ফ্যান্সি মার্কেট। তো যখন কলেজ জীবনে পড়ার সময়, আমি 2004-05 সালের কথা বলছি, তখন নোকিয়া 6600, 3230, N95, N90 এরকম সিরিজের সব ফোন বের করতো। আর আমার একটা শখ ছিল, যখনই নতুন কোনো ফোন আসবে না সেই ফোনটা আমায় কিনতে লাগবে। মানে আমি ছোটো থেকে একটু ওই গ্যাজেট ঘাটাঘাটি করতে অভ্যস্ত। ইনফ্যাক্ট আমি যদি গ্যাজেট নিয়ে একটা চ্যানেল খুলিও না নতুন, আপনাদের ভালো লাগবে। যাই হোক, সেটা পরের কথা। তো ওই টাইমে এই ফ্যান্সি মার্কেটে প্রচুর আসতাম। তখন অনলাইনে ওরকম ফোন টোন বিক্রি হতো না, তখন এই ফ্যান্সি মার্কেটে এসে ওই কাগজপত্র ছাড়া, যাকে বলে কাগজপত্র ছাড়া ফোন, কাগজপত্র ছাড়া জামা কাপড় কেনা যেত। এবার তার মধ্যেও আসল নকল আছে, এবার সেগুলো একটু চিনে টিনে আর কি কিনতে হতো। তারপরে ওই হ্যান্ডিক্যাম ছিল, হ্যান্ডিক্যামের ক্যাসেট, তারপরে হ্যান্ডিক্যামের ব্যাটারি, সেগুলো সব আর কি এখান থেকে কিনতে আসতাম। তো এই হচ্ছে সেই ফ্যান্সি মার্কেট খিদিরপুরের। গার্ডেন রিচ রোড ধরে এই পথেই পড়ে খিদিরপুরের সুইং ব্রিজ। খিদিরপুরের এই সুইং ব্রিজ অনেক পুরনো এবং কার্গো শিপে যাতায়াতের সময় এই ব্রিজ খুলে যায়। এই ব্রিজ পার করে ডান দিকেই রয়েছে ইনডেঞ্জার মেমোরিয়াল জেটি, যেখানে পৌঁছে দেখলাম আমার মতো অনেকেই সেখানে হাজির হয়েছে ভারত থেকে বাংলাদেশের পথে ক্রুজ সফরের জন্য। সকাল 10টার অনেক আগে এখানে পৌঁছে গেছি, এখনও এখানকার যে কর্তৃপক্ষ তারা আসেন। সকাল 10টার সময় আশা করি এটা খুলে যাবে, যখন আমরা ভেতরে যেতে পারবো। সকাল 10টা বাজতে নিরাপত্তারক্ষীরা লিস্ট হাতে এসে মিলিয়ে নিলেন আমাদের মধ্যে যারা উপস্থিত তাদের নাম এবং পাসপোর্ট নাম্বার। লিস্ট মিলিয়ে নেওয়ার পর গেট খুলে দেওয়া হলো এবং আমরা আমাদের লাগেজ নিয়ে প্রবেশ করলাম এই ক্যাম্পাসে। আর সেই সঙ্গে চোখে পড়ল এই জায়গাটার পুরো নাম, ইনডেঞ্জার মেমোরিয়াল ক্লক টাওয়ার জেটি ক্রুজ টার্মিনাল। বিরাট বড় ক্যাম্পাস, আর তারই মাঝে মাঝে রয়েছে দিক নির্দেশনা। আর সত্যি কথা বলতে এরকম অভিজ্ঞতা না কখনো হয়নি। ইনডেঞ্জার জেটি ক্লক টাওয়ার ক্রুজ টার্মিনাল, যার আনুষ্ঠানিক নাম শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট ট্রাস্ট, এটি কলকাতা বন্দর নামেও পরিচিত, যা ভারতের অন্যতম নদী তীরস্থ প্রধান বন্দর। বন্দরটি সমুদ্র থেকে 102 কিলোমিটার ভেতরে হুগলি নদীর পূর্ব দিকে অবস্থিত। ভারতের প্রাচীনতম এই বন্দর ব্রিটিশ ইন্ডিয়া কোম্পানির সময়কালেই নির্মিত হয়। ভারতবর্ষে যখন ব্রিটিশ রাজত্ব চলছে তখন বিশ্বব্যাপী আখ চাষের চাহিদা ছিল তুঙ্গে। সেই চাহিদার যোগান দিতেই 1838 থেকে 1917 সাল পর্যন্ত প্রচুর ভারতীয় শ্রমিককে এই বন্দরের মাধ্যমেই মরিশাস, ফিজি, দক্ষিণ আফ্রিকা সহ বিশ্বের বহু জায়গায় নিয়ে যাওয়া হয়েছিল। 1899 সালে নির্মিত এই ক্লক টাওয়ার সময় ঘড়ির মতোই দাঁড়িয়ে রয়েছে। বাইরে যে গেট থেকে আমরা এন্ট্রি করলাম আর এই যে এই ঘাটের কাছে এসে পৌঁছালাম, এর মধ্যে কিন্তু অনেকটা পথ আর কি অতিক্রম করতে হলো, ডিস্টেন্স অনেকটাই। এই ভেতরে কোনো কিন্তু খাবারের দোকান নেই, এক কাপ চায়ের দোকানও নেই। তো আপনারা যারা চাটা খাবেন বা কিছু খাবেন তারা কিন্তু বাইরে থেকে খেয়ে এখানে আসবেন। আগামী দিনে যে সকল দর্শক বন্ধুরা ট্যুরিস্ট কিংবা পর্যটক হিসাবে এই ক্রুজে সফর করবেন, এবারে তথ্যগুলো
তাদের জন্য। একটা ইমিগ্রেশন ফর্ম ফিল আপ করতে হলো, এটা যখন ট্রেনে করে গিয়েছিলাম তখনও করতে হয়েছিল। যারা বাংলাদেশের নাগরিক তাদের করার দরকার নেই, যারা ভারতের নাগরিক তাদের করতে হবে। আর এখানে যা যা লিখতে হবে তার কিন্তু সমস্ত ইনফরমেশন আপনার পাসপোর্টেই আছে। খুব সিম্পল, ইমিগ্রেশন সংক্রান্ত ব্যাপার স্যাপার আর কি মানে দেখানো যায় না, এটা ইউটিউবের কমিউনিটি গাইডলাইনের এগেনস্টে। তো এই হচ্ছে ইমিগ্রেশন অফিস, এখানে গিয়ে এটা জমা দেবো এবং এখান থেকেই হবে হচ্ছে আমার ইমিগ্রেশন। ভারতবর্ষ থেকে বাংলাদেশের পথে দ্বিতীয়বারের জন্য ইমিগ্রেশন ডান। ভেতরে পাসপোর্ট দেখলো, ওই যে ফর্মটা ফিল আপ করে জমা নিল। আমি যখন আগের বার এসেছিলাম চিতপুর দিয়ে এসেছিলাম, তো সেটা ওরা দেখলো, স্ট্যাম্প সব দেখে নিল। দেখে নেওয়ার পরে তারপরে আবার ইমিগ্রেশন স্ট্যাম্প মেরে দিল। আবার যখন আমি ফিরবো 4 তারিখে যখন ফিরবো তখন হচ্ছে বেনাপোলে ফিরবো, তখন আবার ওখানে ইমিগ্রেশন হবে। আর সেই সাথে যারা আজকের দর্শক তাদের জন্য বলে রাখি, এই যে ক্রুজটা করে বাংলাদেশ যাচ্ছি, এটা কিন্তু একদিক থেকে যেমন প্যাসেঞ্জার ক্রুজ তেমনি কিন্তু এটা ট্যুরিস্ট ক্রুজ, মানে ট্যুরিস্ট পরিষেবাটা চালু হয়েছে। যে বাংলাদেশের সুন্দরবন সেই ট্যুরিস্ট পরিষেবাটা আজ থেকে চালু হয়েছে। তো আপনারা যারা আগামী দিনে বাংলাদেশের সুন্দরবন বেড়াতে যাবেন, সেক্ষেত্রে আপনাদের ভিসা কিন্তু এরাই করে দেয়। যদি আপনার পাসপোর্ট থাকে তাহলে আপনারা এদের সাথে যোগাযোগ করলে, যেহেতু এরা পুরো ট্যুরিজম ব্যবস্থাটাকে পরিচালনা করছে, সেহেতু ভিসা কিন্তু এরাই করে দেবে। এই সংস্থার নাম্বার আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম, আপনারা কিন্তু যারা বাংলাদেশ সুন্দরবন বেড়াতে যাবেন তারা কথা বলে নেবেন। এই ক্রুজটা বেরিয়ে যাবে, তারপরে আমাদের ক্রুজটা আসবে যেটা ওই পারে আছে, ওই যে আমাদের ক্রুজ দাঁড়িয়ে আছে ওখানে, ওটা করেই আমরা যাব বাংলাদেশের পথে। এখানে রিপোর্টিং টাইম ছিল সকাল 10টা, কিন্তু আমাদের অনেকটা সময় অপেক্ষা করতে হলো, যতক্ষণ না সামনে দাঁড়িয়ে থাকা এই ট্যুরিস্ট লঞ্চটা পাড়ি দিচ্ছে কলকাতা থেকে মুর্শিদাবাদের পথে। এই যে ক্রুজটা ছাড়ছে, এটা 3 নাইট 4 ডেজের প্রোগ্রাম। কলকাতা থেকে মুর্শিদাবাদের পথে 3 রাত্রি 4 দিনের ভ্রমণে এই যে বিলাসবহুল ক্রুজটা রওনা দিল, এটা শুধুমাত্র ফরেন ট্যুরিস্টদের জন্য। আর এই ক্রুজে ভারতীয় মুদ্রায় এক একজনের খরচ প্রায় 2 লক্ষ টাকা করে। এখন ভাই 2 লাখ টাকা দিয়ে তো কোনো ইন্ডিয়ান চট করে মুর্শিদাবাদ যাবে না, যেখানে 45 টাকা লালগোলা প্যাসেঞ্জারে যাওয়া যায়। আর আমি যা মুর্শিদাবাদের ট্র্যাভেল গাইড দিয়েছি, ওতে মোটামুটি 1500 টাকায় খুব ভালোভাবে মুর্শিদাবাদ ঘোরা যায়। আশা করি ব্লগটা আপনারা দেখেছেন সবাই। এইসবের মাঝে আমাদের ক্রুজ এসে ভিড়ল জেটি ঘাটে, যার পুরো নাম এমভি রাজারহাট সি কার্নিভাল ক্রুজ লাইন। ঠিক 12:10 আমাদের বোর্ডিং শুরু হলো। আর সেই দিনের যাত্রী হিসাবে ক্রুজে সর্বপ্রথম পা রাখলাম স্বয়ং আমি। জেটি থেকে চলে এলাম হচ্ছে ক্রুজের সামনে, এখানে পরে সিঁড়ি দিতে দেবেন না? এই সিঁড়িগুলো কিন্তু পরে দেওয়া থাকবে, এখন আমি উঠলাম তাই। সংস্থার সঙ্গে যুক্ত কর্তৃপক্ষ প্রত্যেক যাত্রীর ব্যাগ স্ক্যান করলো স্ক্যানার মেশিন দিয়ে। ব্যাগ স্ক্যান করার পাশাপাশি ব্যাগের ওজনও করা হবে। ওজন যদি 40 কেজির ওপরে হয়ে যায়, সেক্ষেত্রে যাত্রীকে অতিরিক্ত পণ্য মাশুল দিতে হতে পারে। কৌশিক পাল ওই পাতায় আছে। এই লিস্টে আরও একবার মিলিয়ে নেওয়া হলো যাত্রীর নাম এবং পাসপোর্ট নাম্বার, এবং বুকিং অনুযায়ী তার হাতে তুলে দেওয়া হলো কেবিনের চাবি। প্রত্যেকটি ব্যাগের ট্যাগ লাগিয়ে তাতে পাসপোর্ট নাম্বার লিখে ট্যাগের একটি অংশ তুলে দেওয়া হলো যাত্রীর হাতে। এখানকার কর্মীরাই যাত্রীদের ব্যাগ পৌঁছে দেবেন তাদের জন্য নির্ধারিত কেবিনে। এই ক্রুজে ছোট্ট একটা ক্যান্টিনও রয়েছে। চা কফি থেকে শুরু করে চিপস, ফ্রুট জুস সবকিছুই এখানে রয়েছে। আর এটা সারা দিন রাতে খোলা। ক্রুজ ছাড়তে দেরি হবে দেখে এখান থেকেই 1 কাপ কফি নিয়ে তাতে চুমুক দিলাম। শেষ যাত্রী উঠে যাওয়ার পর তুলে দেওয়া হলো কাঠের পাটাতন। সময় 1:16। জেটি থেকে পুরোপুরি বিচ্ছিন্ন করে দেওয়া হলো আমাদের ক্রুজকে। 1:17। ইঞ্জিন চালু করে ধীরে ধীরে জেটির সাথে নিজের দূরত্ব বাড়িয়ে নিল আমাদের ক্রুজ এমভি রাজারহাট সি। সম্পূর্ণ উল্টো দিকে নিজের মুখ ঘুরিয়ে ধীরে ধীরে গতি বাড়িয়ে হুগলি নদীর পথ ধরে সামনের দিকে রওনা দিল আমাদের ক্রুজ। আজকে প্রথম দিনের জার্নি, ট্যুরিস্ট আর প্যাসেঞ্জার মিলে মাত্র 27 জন। খুব ভালো হবে যদি এই রুটটা বা এই ট্যুরটা জনপ্রিয় হয়ে যায়। সেক্ষেত্রে ধরুন বেলুন টেলুন দিয়ে সাজানো থাকবে, এটা প্রচুর টুরিস্ট আসবে, গান বাজনা হবে, হাসি ঠাট্টা হই হুল্লোড়, সবাই টাটা করবে যখন এই ক্রুজ ছাড়বে। জাস্ট ভাবুন সেই দিনটা কীরকম হবে বা সেই জার্নিটা কত সুন্দর হবে।
এই জার্নিতে আমার কেবিন নম্বর হচ্ছে 319 সিঙ্গেল। আর এই কেবিনের পাশে কিন্তু রয়েছে হচ্ছে ক্যান্টিন। আর যদি আমি সোজা চলে যাই তাহলে কিন্তু পৌঁছে যাবো হচ্ছে ডেকে। বাংলাদেশের সুন্দরবন আমি কত কী দেখবো জানি না, কিন্তু একটা দীর্ঘক্ষণ ক্রুজ জার্নি, সেটাও আবার কলকাতা থেকে, এবং এই ক্রুজ ইন্টারন্যাশনাল ক্রুজ, মানে দুটো দেশকে কানেক্ট করছে। এই জার্নিটা কিন্তু আমার কাছে একটা বিরাট প্রাপ্তি। ট্রেন জার্নি হবে, ফ্লাইট জার্নি হবে, কিন্তু ক্রুজের জার্নি সত্যি অনবদ্য। আর যদি এই বছর আমি লাক্ষাদ্বীপ ট্রিপটা করতে পারি তাহলে তো আবারও সেই এমপি কাভারাত্তির জার্নি আপনাদেরকে দেখাবো। ওটা আরও দুর্দান্ত হবে, যেমন আরব সাগরের মধ্যে দিয়ে আমাদের ক্রুজ চলবে। ফিজিক্যালি হোক চাই না হোক, ভার্চুয়ালি ট্রিপ যেন আমার সাথে আপনাদের সবার হয়েই যায়। এইসবের মাঝেই ঘড়ির কাঁটা পৌঁছে গেছিল দুপুর 2টোর ঘরে। সুতরাং লাঞ্চটা সেরে ফেললেই হয়। এবার একটু খাওয়া দাওয়াতে কি অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে সেটা আপনার দেখানো যাক। সাদা ভাত রয়েছে, স্যালাড রয়েছে, রুই মাছ রয়েছে, চিকেন রয়েছে, একটা মিক্স সবজি রয়েছে, আর সেই সঙ্গে রয়েছে হচ্ছে ডাল ভাত, লেবু, টেস্ট ঠিকঠাক। সবজি ছিল, সবজি আমি নিইনি। এবার একটু মাছটা খেয়ে বলি কীরকম। মাছের ঝোল, মাছ টেস্ট ঠিকঠাক আছে, এইটারই বুদ্ধি। চিকেনের স্বাদ ঠিকঠাক আছে। এই খাবারগুলোর সাথে আমি যখন বাংলাদেশ গেছিলাম সেখানকার খাবারের যে স্বাদ সেরকম মোটামুটি একই কথার অর্থে বলছে, হয়তো এখানকার যে কুক সে কিন্তু বাংলাদেশি, কারণ ক্রুজটা তো বাংলাদেশেরই ক্রুজ। আমরা যে সুন্দরবন বেড়াতে যাই না, সেই সুন্দরবন গিয়ে যে নানা রকম মাছের পদ খাই, মাংসের পদ খাই, সেখানে যে খাবারের টেস্ট তার সঙ্গে কিন্তু টেস্ট মিলবে না, আলাদা, সম্পূর্ণ আলাদা। আমি এটা বলছি হচ্ছে যারা বাংলাদেশ প্যাসেঞ্জার তাদের জন্য। মাছ ভাত হচ্ছে 250 টাকা, যদি চিকেন ভাত খান তাহলে পড়বে হচ্ছে 270 টাকা, ভেজ খান তাহলে পড়বে হচ্ছে 150 টাকা। এদের এখানে খাবার দাবার যেটা সিস্টেম সেটা হচ্ছে লাঞ্চ আর হচ্ছে ডিনার। এবার ব্রেকফাস্টে কি আইটেম থাকবে দেখুন, যারা বাংলাদেশের মানুষ তারা ব্রেকফাস্টে বেশিরভাগ অনেকেই আছেন যারা খিচুড়ি খান। আমি ওখানে যখন গেছিলাম বেড়াতে তখন দেখেছিলাম এদের কিন্তু ব্রেকফাস্টে খিচুড়ি আছে। হুগলি নদীর পথ ধরে এগিয়ে চলেছে আমাদের ক্রুজ। খারাপ আবহাওয়ার কারণে যাত্রাপথ খুব একটা স্পষ্ট নয়, জমাট কুয়াশা, রোদের নেই দেখা। এই পথেই বাঁ দিকে রয়েছে গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের মেন ইউনিট, আর উল্টো দিকেই রয়েছে শিবপুরের বোটানিক্যাল গার্ডেন। যেহেতু শীতকাল, সেই সাথে মেঘলা, কুয়াশা, সামনে দৃশ্যমানতা কম। যদি এটা অক্টোবর মাস হতো, ঠিক পুজোর আগ দিয়ে শরতের আকাশ, আর আকাশে পেঁজা তুলোর মতো সমস্ত মেঘ ভেসে বেড়াচ্ছে, ওই যে নীল সাদা যে কন্ট্রাস্ট, তার মধ্যে যখন ক্রুজ চলছে, এখানে যখন দাঁড়িয়ে ছবি টবি তোলা হবে, আলাদাই ভাই লাগবে, আলাদাই। ক্রুজে জার্নি করার সময় আমাদের সবসময় চেষ্টা থাকে যে কখন আমরা এর আপার ডেকে, মানে একদম ছাদে আসবো, যেখান থেকে চারিপাশের দৃশ্য দেখা যাবে। তো এখানেও চলে এসেছি, বা আগামী দিনে আপনারাও আসতে পারবেন। এখানে ওঠার ক্ষেত্রে কোনো রেস্ট্রিকশন নাই, অনেকটা বড় জায়গা, বাট এখান থেকে গঙ্গার যে ভিউ অসাধারণ। ওই সামনে অনেক ছোট ছোট নৌকা রয়েছে, তো তাদেরকে অ্যালার্ট করার জন্যই বা ক্রুজ থেকে আর কি সাইরেন দেওয়া হচ্ছে। এই দিকটা হচ্ছে হাওড়ার সাঁকরাইল, আর এখানে হুগলি নদী এভাবে টার্ন নিচ্ছে, আর নদী কিন্তু এখানে অনেকটাই চওড়া। এই জিনিসটাকে বলা হচ্ছে বয়া। এই বয়াগুলো সব পরপর রয়েছে, জাহাজের রুটটা বয়া দিয়ে আর কি নির্ধারিত করা রয়েছে। আর আমাদের এই ক্রুজে যারা মাস্টার রয়েছেন তারা এখান থেকে এই ক্রুজকে অপারেট করছেন। কলকাতা পোর্ট ব্লেয়ার রুটও এটা, আর কলকাতা চেন্নাই জলপথ হচ্ছে এটা। একটা সময় ছিল যখন কলকাতা থেকে আন্দামানের পোর্ট ব্লেয়ার পর্যন্ত জাহাজ চলতো, শুনেছি অনেকে গিয়েছে, কিন্তু এখন সেই ক্রুজ বা শিপ চলে কিনা সেটা আমি জানি না। বিশাখাপত্তনম থেকে চেন্নাই থেকে রয়েছে, কিন্তু কলকাতা থেকে বোধহয় নেই বা থাকলেও খুব কম। তবে এই সঙ্গে আপনাদেরকে আরও একটা আপডেট দিয়ে দিই আমি, যেটা আমি শুনলাম এদের কাছ থেকে। কলকাতা আর দীঘার মধ্যে কিন্তু খুব তাড়াতাড়ি ক্রুজ প্রবেশটা চালু হচ্ছে। আপনারা ধরো দীঘা গিয়েছেন ট্রেনে, দীঘা গিয়েছেন বাসে, গাড়িতে, এবার কিন্তু জলপথে দীঘা। আমাদের ক্রুজ এখানে দাঁড়িয়ে পড়েছে নোঙর করে, এবং একদিকটা হচ্ছে বজবজ আর এদিকটা হচ্ছে বাউরিয়া। ক্রুজের যে মাস্টার আছে তার সাথে কথা বলছিলাম যে দাঁড়িয়ে গেল কেন, তো বললো যে এখন নদীতে জোয়ার আছে, স্বাভাবিকভাবে নদীর জলস্তর বেশি এবং ক্রুজের উচ্চতাও বেশি। সামনে রয়েছে হচ্ছে নামখানা ব্রিজ, তো নামখানা ব্রিজে গেলে কিন্তু আমাদের ক্রুজ আটকে যাবে। জোয়ারের জল যখন কমে যাবে, যখন ভাটা চলবে, তখন ক্রুজের উচ্চতাও কমে যাবে, তখন আমাদের ক্রুজ আর কি সেই নামখানা ব্রিজের তল দিয়ে পার করে যাবে। আর সেই সাথে আমাদেরকে দেওয়া হয়েছে হচ্ছে আনার জুস। এই জায়গায় ঘন্টা তিনেকের জন্য নোঙর করেছিল আমাদের ক্রুজ। অপেক্ষা ছিল নদীতে কখন ভাটা আসবে এবং আমাদের ক্রুজ আবারও রওনা দিবে। আর এই ঘন্টা তিনেকের বিরতির মাঝেই আমার বাজ পাখির চোখে খোঁজার চেষ্টা করেছিলাম হুগলি নদীতে আমাদের ক্রুজের অবস্থান। সকলি
ঘণ্টা তিনেকের বিরতির পর ক্রুজ যখন আবারও চালু হলো তখন বেলা ফুরিয়ে সন্ধে হব আর বিকেল ফুরিয়ে সন্ধে হওয়ার প্রাক্কালেই আমাদের ক্রুজের সমস্ত লাইট জ্বালিয়ে দেওয়া হয়েছে। কাজ করছিলাম ঘরে বসে, তার মধ্যে কখন ক্রুজ চালু হয়ে গেছে যখন বাইরে এলাম। এখন প্রায় সন্ধে হব আর ওই দিকটায় পড়বে হচ্ছে জগৎবল্লভপুর, মানে এইদিকে উলুবেড়িয়া আর এইদিকে হচ্ছে জগৎবল্লভপুর। কি একটা লেজার মারছে এখানে। ক্রুজের সামনে গিয়ে দেখলাম অদূরেই যেন রাস্তা আটকে দাঁড়িয়ে রয়েছে একটা কুয়াশার কুণ্ডলী। তারানাথ তান্ত্রিকের গল্পে এহেন দৃশ্যের কথা অনেকবারই পড়েছি। যখন বরিশাল গিয়েছিলাম আমি লঞ্চে করে ঢাকা থেকে, তখন কিন্তু আপনাদেরকে দেখিয়েছিলাম যে রাত্রেবেলায় লঞ্চে লাইট জ্বলছে, আলাদা একটা সৌন্দর্য, দেখতে ভীষণ সুন্দর লাগছে। তো এই লঞ্চেও এরকম লাইট জ্বলছে। তো যদি আগে কোথাও লঞ্চ আবারও দাঁড়িয়ে যায় তাহলে আপনাদেরকে আরও একটা আমি ড্রোন শট দিয়ে দেখানোর চেষ্টা করবো যে রাতের অন্ধকারে আমাদের এই ক্রুজে যখন লাইট জ্বলে তখন কীরকম লাগে, তার সৌন্দর্য কীরকম লাগে। কফি আর কালো বিস্কুট, আমিও কালো, বিস্কুটও কালো। কফি দেওয়া হয়েছে আর কফির সঙ্গে একটা কালো বিস্কুট দেওয়া হয়েছে, আমারই মতো আর কি দেখতে আমার মতো হলেও খেতে বেশ ভালো। আপনাদের কিন্তু এরকম একটা ডিক্লারেশন ফর্ম ফিল আপ করতে হবে। এই ডিক্লারেশন ফর্মটা আপনাদের এই ক্রুজ থেকেই দেবে। এখানে আপনাকে দিতে হবে আপনার ব্যাগেজ ডিক্লারেশন, আপনার কাছে কটা ব্যাগ আছে, ব্যাগের ওজন কত, কোনো প্রোহিবিটেড আইটেমস আছে কি না, জুয়েলারি আইটেমস আছে কি না, অতিরিক্ত পরিমাণে ক্যাশ আছে কি না, তারপরে স্যাটেলাইট ফোন আছে কি না, এরকম কিছু লিস্ট এখানে রয়েছে। তাই এই ডিক্লারেশনটা কিন্তু আপনাদেরকে এখানে ফিল আপ করে দিতে হবে। এরপরে যখন আপনার বাংলাদেশে ইমিগ্রেশন হবে সেখানে কিন্তু কাস্টমস এটা দেখতে চাইবে। সন্ধে হতেই আমাদের দিয়েছে চানাচুর মুড়ি, এই মুড়ির মাঝে হয়ে গিয়েছে রুম চুরি কথাটা এই অর্থে বললাম যে আমাকে রুম আর কি শিফট করে দিয়েছে। আমি তো সিঙ্গেল কেবিনে ছিলাম, তো আমাকে আর কি ভিআইপি কেবিনে ওরা শিফট করে দিয়েছে, বললো যে স্যার আপনি ভিআইপি কেবিনে চলে যান। এই ক্রুজে ডান দিকে এবং বাঁ দিকে 5টা করে মোট 10টা ভিআইপি কেবিন রয়েছে। যে কেবিনে আমাকে শিফট করা হয়েছিল তার নম্বর ছিল 8। এই রুমটা অনেকটাই বড় আগের থেকে। এখানে এখন আমার ড্রোন চার্জ হচ্ছে, ড্রোনের রিমোট, ব্যাগ রয়েছে, আমার ট্রলি রয়েছে, দেয়ালে এরকম কিছু কারুকার্য করা রয়েছে, টাওয়েল রয়েছে, এখানে হ্যাঙ্গার রয়েছে, এসি তো রয়েছে, যদিও এসির এখন দরকার পড়বে না, বাট গরমকালে দরকার পড়বে। টিভি রয়েছে, দুজনের জন্য তো দুর্দান্ত। একটু সমস্যা হতে পারে বাচ্চা থাকলে, খাটটা দুজনের জন্য পারফেক্ট, বাট 3 জনের জন্য নয়। এদিকেও দেয়ালে খুব সুন্দর কারুকার্য করা রয়েছে, লাইট আছে, আর এখানে যে ড্রয়ারগুলো রয়েছে এখানে কিন্তু রয়েছে হচ্ছে লাইফ জ্যাকেট। এটা ফাঁকা আছে, এখানে আমরা লাগেজ রাখতে পারেন, ফোন চার্জ দেওয়ার জায়গাও রয়েছে, জলের জগ রয়েছে, রিমোট রয়েছে, যা যা দরকার সব কিছুই রয়েছে। যদি আপনারা বারান্দায় আসেন তাহলে এখান থেকে তো আপনারা নদী পথের যে যাত্রা সেটা আপনারা এখান থেকেই দেখতে পাচ্ছেন। এই যে আমাদের ক্রুজ চলছে, বাইরে একটা আলাদা বেসিন রয়েছে, বেসিনের সাথে এরকম আয়না রয়েছে, টয়লেট হচ্ছে অ্যাটাচড। এরকম বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন দারুণ টয়লেট, আর এখানে কিন্তু শাওয়ারও আছে। গরম জলের জন্য আলাদা করে কোনো গিজার না থাকলেও সেন্ট্রালি এখানে গরম জল সাপ্লাই করা হয়। বিশেষ করে কাপেল যারা আসছেন তাদের জন্য তো আমি বলবো যে এটাই বেস্ট অপশন। 10টি ভিআইপি কেবিন ছাড়াও এই ক্রুজে 2টি প্রিমিয়াম ক্যাটাগরির রুমও রয়েছে। এই হচ্ছে প্রিমিয়াম ক্যাটাগরির রুম, বড় টিভি রয়েছে, ফ্রিজ রয়েছে, রাজকীয় সোফা রয়েছে, এখানেও দেয়ালে খুব সুন্দর ইন্টেরিয়ার করা রয়েছে, জামা কাপড় রাখার জায়গা আছে। এইদিকে রুমের এসি, এইরকম হচ্ছে বিছানা, অনেকটাই বড় এবং খুব সুন্দর করে সাজানো। এসি কন্ট্রোল করার জায়গা এখানেই রয়েছে, এখানেও বারান্দা রয়েছে অনেকটাই বড়, এরকম টেবিল রয়েছে বারান্দায় বসে কিছু খাওয়া দাওয়া করার জন্য, এবং সেই সাথে এই যে নদীপথের দৃশ্য সেটা উপভোগ করার জন্য। বেসিন রয়েছে, আয়নাও রয়েছে, আর এই হচ্ছে বাথরুমটা অনেকটাই বড় আছে। এই ক্রুজের সব থেকে দামি 50,000 টাকার রুম। 50,000 টাকার রুম শুনে ছুটে গেল ঘুম, চলে এলাম ক্রুজের ছাদে। সময় ঘড়ি বলছে রাত 9:17। চলে এসেছি ক্রুজের ছাদে। এক প্রস্ত বৃষ্টিও হয়ে গেছে, ওই জন্য সব ভিজে আছে, আর সেই সঙ্গে লাগছে মারাত্মক ঠান্ডা। ওই দিকটা হচ্ছে নিশ্চিন্তপুর, এই দিকটা হচ্ছে হলদিয়ার সাইডে। চা বানাবো, নদী, রাতের নিস্তব্ধতা, এই ঠান্ডা হাওয়া, এটাকে ফিল করবো, আর এখানে দাঁড়িয়ে 1 কাপ চা খেয়ে নিজেকে একটু উষ্ণ করবো। অনুভূতি অসম। যারা আগামী দিনে আসছেন কথা দিলাম খুব 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 ভালো লাগবে। আর চারিদিক ঘুটঘুটে অন্ধকার, শুধু নদীর দুই পার থেকে মাঝে মধ্যে লাইট দেখা দিচ্ছে, আর পাশ দিয়ে চলে যাচ্ছে কোনো ভটভটি নৌকা, তার আওয়াজ। আরেকটু রাত বাড়তেই আমাদের ডিনার সাজানো হলো ভিআইপি কেবিনের বাইরের ডাইনিং টেবিলে। খুব সুন্দর একটা ব্যাপার স্যাপার, চারিদিকে ঝকমকে আলো। আমি ছাড়াও এই ক্রুজে আরও 3 জন বাঙালি পর্যটক ছিলেন, মনোজবাবু, ওনার মিসেস আর পার্থবাবু। যারা আমারই মতো বেড়াতে ভালোবাসে এবং তাদের কাছে সুন্দরবন ম্যাটার করে না, সুন্দরবনের বাঘ ম্যাটার করে না, ম্যাটার করে হচ্ছে আমার মতো যে ক্রুজ জার্নি, মানে এরকম একটা নতুন কিছু হচ্ছে। বেগুন ভাজা আছে, চিংড়ি মাছ রয়েছে, ইলিশ মাছ রয়েছে,
ডাল রয়েছে আর সবজি রয়েছে। আর এখানকার যারা স্টাফ রয়েছেন তারা কিন্তু প্রচুর কেয়ারিং, কিছু দরকার হলে তারা কিন্তু সবসময় নক করছে যে কি প্রয়োজন বলুন, মানে তারা কিন্তু প্রচণ্ড নমনীয় এবং ভীষণ কিন্তু কেয়ারিং। চিংড়িতে 100তে 100, তাই তো? হ্যাঁ, চিংড়িটা এক্সেলেন্ট। ইলিশ নিয়ে এখন কিছু বলবো না, সবার শেষে। আচ্ছা, লিস্ট নিয়ে সবার শেষে বলবেন। বাঙালির ভ্রমণে যদি খাওয়া দাওয়া ঠিকঠাক হয় না, বাকি সব অনেক কিছু মানে চাপা পড়ে যাবে, অনেক কিছু জবাব পড়ে যাবে। সিরিয়াসলি, ট্যুর এজেন্সি ট্যুর করায় তারা সবসময় কী খেয়াল রাখে, আমার অভিজ্ঞতা দিয়ে বলছি, সবসময় খেয়াল রাখে যেন খাওয়া দাওয়া ঠিকঠাক হয়। মানে রাজস্থানের মরুভূমিতে গিয়েও যেন মুগ ডাল পাওয়া যায়, সোনা মুগ ডাল পাওয়া যায়, লাদাখে গিয়েও যেন আলু পোস্ত পাওয়া যায়। খাওয়া দাওয়ার পর্ব শেষ, হঠাৎ হাত ধুতে গিয়ে দেখলাম যে ক্রুজ দাঁড়িয়ে আছে। তো ওপরে এলাম, যারা ক্রুজ চালানোর সঙ্গে যুক্ত রয়েছেন তাদের সঙ্গে কথা বলছিলাম। তো ওনারা বললেন যে এখন নদীতে আবার ভাটা, জল কম, সামনে একটা চ্যানেল আছে, সেই চ্যানেল দিয়ে যখন আমাদের ক্রুজ পার করবে তখন জলের মানে পরিমাণ বেশি থাকতে হবে, মানে জলস্তর বেশি থাকতে হবে, নাহলে ক্রুজ সেখানে আটকে যাবে। তো জোয়ার না হওয়া পর্যন্ত, মানে জল না বাড়া পর্যন্ত কিন্তু ক্রুজ যাবে না। আর আমাদের যে লোকেশান, এই মুহূর্তে আমরা যে জায়গায় আছি সেখান থেকে কিন্তু গঙ্গাসাগর হচ্ছে কাছেই। আর এই সামনে একটা আইল্যান্ড আছে, ওটা দেখছিলাম যে আইল্যান্ডটার নাম হচ্ছে ঘোড়ামারা। অন্ধকার রাত, নদীর দুই ধার নিস্তব্ধ, মাঝে মাঝে ডাক দিয়ে যাচ্ছে রাত জাগা পাখি। নদীর এপার ওপার প্রায় দেখা যায় না বললেই চলে। কুয়াশায় ঘেরা অন্ধকারাচ্ছন্ন নদীর বুকে যেন ক্ষীণ প্রাণের স্পন্দন নিয়ে বেঁচে রয়েছে আমাদের এই ক্রুজ। রাত 12:53, প্রায় 1টা বাজতে চললো। আমরা নামখানার খুব কাছেই চলে এসেছি। নামখানা ব্রিজ আমরা একটু পরে পার করব। আর চারিদিকে কুয়াশা আর সেই সঙ্গে ঠান্ডা। একবার দেখুন শুধু বাইরেটা, এইরকম কিছু কুয়াশা। আমাদের এই ক্রুজ থেকে আলো ফেলা হচ্ছে, কারণ কুয়াশা, তার জন্য সমস্ত রকম সাবধানতা অবলম্বন করতে হবে। আর জাস্ট দেখুন আমাদের ক্রুজের কত কাছেই এই সমস্ত বড় বড় মাছ ধরার আর কি ট্রলারগুলো রয়েছে। দেখুন কি লেভেলে কুয়াশা। এই যে নামখানা ব্রিজ, ব্রিজ প্রায় কুয়াশায় দেখা যাচ্ছে না। আকাশে মেঘ রয়েছে, কারণ ওই দেখুন চাঁদ কখনো কখনো মেঘে ঢেকে যাচ্ছে। এই যে আশেপাশ থেকে আওয়াজগুলো আসছে না, এগুলো সমস্ত হচ্ছে মাছ ধরার নৌকায় যারা থাকে তাদের সমস্ত কথাবার্তা। আর এই আমাদের ক্রুজ পার করছে সেই নামখানা সেতু। সত্যি ব্রিজটার হাইট কম। যে বলছিল ভাটা না হলে ক্রুজ ঠেকে যাবে, সত্যি তাই। এই যে এইটার জন্য খুবই কম হাইট। যাক বাবা, পার করে গিয়েছি ব্রিজ। ওই দেখুন সামনে একটা দাঁড়িয়ে আছে মাছ ধরার নৌকা। এই ধাক্কা না লেগে যায়। এরা আবার দেখতে পাচ্ছে, এরা বলছে বাঁয়ে নাও। এই মাছ ধরা ট্রলারটা একদম পুরো মাঝখানে। লাইট জ্বলবে, লাইটের কি পাওয়ার দেখুন শুধু। এ না সরলে তো যাবে না। এতটাই জমাট কুয়াশা যে এই লেভেলের আলো কুয়াশাকে ভেদ করতে পারছে না। শুধু লাইটটা জ্বালিয়ে একবার দেখে নিচ্ছে মানে সামনে কিছু আছে কি না, এবং যদি সামনে এই যে মাছ ধরার নৌকাগুলো রয়েছে, ট্রলারগুলো রয়েছে, এরা আর কি একটু সাইড দিয়ে দিচ্ছে। বর্ষাকালে সুন্দরবন এসেছি, প্রকৃতির সাথে নদীর ভয়াবহতাও প্রত্যক্ষ করেছি, কিন্তু আজ এই শীতকালে এই যে আমরা নদীপথ ধরে চলেছি, এই সব অনুভূতিগুলো ভাই আলাদাই। লাইট ভেদ করতে পারছে না, মানে কতটা কুয়াশা শুধু ভাবুন তাহলে। রাত প্রায় 1টা বাজতে চললো। আপাতত ঘুমানোর তোড়জোড় করি। দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল সকালে। বলবো নতুন গল্প, দেখাবো সুন্দরবনের অন্যান্য দৃশ্য, এবং কালকে সকালে আমাদের ইমিগ্রেশন হবে, দেখাবো আপনাদেরকে সেই ইমিগ্রেশন প্রসেস, যেটা হেল্প হবে আগামী দিনে সমস্ত যাত্রীদের যারা এখানে এটা করে বাংলাদেশ যাবেন, এবং সেই সাথে কিন্তু ট্যুরিস্টদের যারা আমার মতো বেড়াতে আসবেন।
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে শুভরাত্রি, টাটা, বাই বাই, লাভ ইউ।